চায়না অনবরত ওয়েপন্স নিয়ে আসছে, ওর ইলেকট্রনিক ডিভাইস এবং সুপিরিয়র মিসাইলস দিয়ে ভরে দিচ্ছে ইরানকে। এটা ডেমন অ্যান্ড মনস্টার অফ মিসাইলস। একটা মিসাইল ছড়বেন, ওটা 10টা-12টা ওয়ার হেড বিভিন্ন জায়গায় তারা হিট করতে চলে যাবে। ইহুদি একই রক্তের একই ধরনের লোক, সুতরাং ওই মিথটার ইসরায়েল নার্চার করছে এবং আমেরিকা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সাপোর্ট করছে গ্রেটার ইসরায়েল। গ্রেটার ইসরায়েলটা কি? ইসরায়েল যেখানে আছে সে তো থাকবেই, তারা সিরিয়া নিয়ে নেবে, লেবাননের পুরোটা নেবে এবং জর্ডানের পুরোটা নেবে এবং সৌদি আরবের এক অংশ, সাইনাই পেনিনসুলা, ইরাকের কিছু অংশ নিয়ে তারা গ্রেটার ইসরায়েল বানাবে এবং ওই ফাঁক দিয়ে তারা দুবাই, ইউএই এবং কাতার এবং বাহরাইন এবং সৌদি আরবের তেল খনিগুলো তারা নিয়ে নেবে। সো দ্যাট উড বি দ্য মোস্ট পাওয়ারফুল নেশন অন আর্থ। কিন্তু ওদের একটাই প্রবলেম হবে যে পপুলেশন হবে খুব কম। পৃথিবীর সমস্ত ইহুদি মিলে 2 কোটি, 2 কোটি লোক দিয়ে অত বড় এলাকা তারা শাসন করতে পারবে না। ইটস এ কন্ট্রাডিকশন, ইটস এ প্যারাডক্স, বাট দে উইল ট্রাই টু গো দ্যাট ওয়ে। এবং আমেরিকা চাইবে যদি সৌদি আরব থেকে শুরু করে সবকিছু ইসরায়েল দখল করে নেয়, তাহলে আমাদের পুলিশম্যান হিসাবে ইসরায়েল কাজ করবে। আর ইসরায়েল মনে করছে আমরাও আমেরিকার সাহায্যে আমাদের যে ড্রিম ল্যান্ড গ্রেটার ইসরায়েল আমরা বানাবো। এটা হচ্ছে রিলিজিয়াস, সাইকোলজিক্যাল। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা ফিল্ডের যে যুদ্ধ, সেটা হচ্ছে বিটুইন টু হেগেমনস, আমেরিকানস অ্যান্ড চাইনিজ। এবং রাশিয়ানরা কিন্তু বসে নেই, যেটা ব্যবসা সারোয়ার বলছেন রাশিয়ানরা যুদ্ধে জয়েন করবে। রাশিয়া তো অলরেডি ভেরি মাচ ইন ওয়ার। আরেকটা ফুটনোট যেটা ইউক্রেন, আফগানিস্তান, প্যালেস্টাইন, ইরান একটার সঙ্গে একটা জড়িত। এটা না বুঝলে, গ্লোবাল সিস্টেম না বুঝলে আপনারা এই প্যালেস্টাইনের এই প্রবলেম, ইরানের যুদ্ধের প্রবলেমটা বুঝবেন না। এই খামেনি চলে গেল, ইরানের কি হবে? ইরান ইজ নট এ ফ্যাক্টর হিয়ার। ফ্যাক্টর আমি বলছি পুরো চায়না অ্যান্ড আমেরিকা। এখন ইরান উইল হ্যাভ বাই ডিফল্ট, বাই ডিজাইন উইল হ্যাভ টু গো ফর চায়না। এবং চায়না অলরেডি প্লেন লোডস অফ আর্সেনাল নিয়ে আসছে। এই যে জুন মাসের যুদ্ধ যখন বন্ধ হলো, 12 দিনের যুদ্ধ বন্ধ হওয়ার পরে, এই 13ই জুন থেকে 25শে জুন পর্যন্ত 2025-এর, চায়না অনবরত ওয়েপন্স নিয়ে আসছে, ওর ইলেকট্রনিক ডিভাইস এবং সুপিরিয়র মিসাইলস দিয়ে ভরে দিচ্ছে ইরানকে। ইরান ইজ ওভার কনফিডেন্ট। এই যে 2025-এর জুন মাসে তারা যে মিসাইল মেরেছিল, তার তুলনায় এখন তারা বলছে ওই যে ওদের যে MIRV আছে ওগুলো ইউজ করেনি। চায়না একমাত্র, ইরান একমাত্র দেশ যাদের ওই যে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, মানে একটা ডেমন অ্যান্ড মনস্টার অফ মিসাইলস। একটা মিসাইল ছড়বেন, ওটা 10টা-12টা ওয়ার হেড বিভিন্ন জায়গায় তারা হিট করতে চলে যাবে। এই যে MIRV এবং MRV দুটো, এটা ইরানের রয়েছে। ইরানের যে হাইপারসনিক মিসাইল ফাজার 3, ফাতাহ 3, খাইবার শেকান, এগুলো মানে ডেডলি ওয়েপন্স, এবং তারা নিজেরা ডেভেলপ করছে। ইরানের আয়াতুল্লাহদের সম্বন্ধে বলে দিই, মোল্লাদের যারা বলছেন মোল্লা, দে আর হাইলি কোয়ালিফাইড। ইরানে এই ক্লার্জি, ধর্মযাজক শ্রেণী হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর মধ্য, আপার মিডল ক্লাস এক আপার ক্লাস, সবচেয়ে ব্রিলিয়েন্ট ছেলেদের একটা অংশ আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়ে, ওদের একটা বিরাট অংশ যায় মাদ্রাসায় পড়তে। অ্যান্ড দে আর ফিলসফি বলেন, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সব কিছুতে বড় বড় পণ্ডিত। আপনি খামেনির রেকর্ড দেখেন না, খামেনির রোল দেখেন না। নেলসন ম্যান্ডেলা যখন ইরানে আসলেন, এসে বলছেন আয়াতুল্লাহ খামেনি মাই লিডার, মাই লিডার। এই যে তার এই যে অ্যাপারথাইডের বিরুদ্ধে যে ইরানের রোল, এবং একটা সুন্দর পয়েন্ট উঠে এসছে স্পেনের সঙ্গে ল্যাটিন আমেরিকার সম্পর্ক, ইভেন পর্তুগিজ স্পিকিং সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল। পর্তুগালের পাবলিক অপিনিয়নও কিন্তু ইরানের পক্ষে, আর স্পেনের পাবলিক অপিনিয়নও ইরানের পক্ষে। এখন আমেরিকা নিও মনরো ডক্ট্রিন, যেটা ট্রাম্প বলছেন 1819 এর দিকে, যে প্রেসিডেন্ট মনরো যেটা বলেছিলেন যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার আমাদের কন্ট্রোলে থাকবে। কিন্তু আমেরিকা দেখছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারও, এই আপনি ভেনেজুয়েলা বলেন আর ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, এগুলো কোনোটাই তো আমেরিকার, বাধ্য হয়ে তারা আমেরিকার সঙ্গে আছে। মেক্সিকো যেমন, তাকে জোর করে আমেরিকা জায়গা জমি নিয়ে রেখেছে। মেক্সিকানস হ্যাভ ফরগটেন দ্যাট, যে ক্যালিফোর্নিয়া একসময় তাদের ছিল, নিউ মেক্সিকো তাদের, টেক্সাস তাদের। এটা কিন্তু মেক্সিকানরা ভোলে নাই।
সুতরাং আমেরিকা জানে তাদের বেস খুব দুর্বল, সুতরাং ইসরায়েলকে দিয়ে আরো ওরকম পুলিশম্যানকে দিয়ে তারা কন্ট্রোল করবে ওয়ার্ল্ড ট্রেড। আমার এই অধমের একটা থিওরি আছে, আমি এটা বলেছি এখন, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমি প্রথম এটা বলছি, অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। পৃথিবীর সকল যুদ্ধ বাণিজ্য যুদ্ধ। আমার থিওরি হচ্ছে ইভেন ক্রুসেডস ওয়ার বাণিজ্য যুদ্ধ। এই বদরের যুদ্ধ বলেন, ওহদের যুদ্ধ বলেন, এই মক্কার সঙ্গে কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ, সবকিছু কে কন্ট্রোল করবে? ট্রেড ক্যারাভানস, কার হাতে এই ওয়েসিস গুলো থাকবে? এর পাশে ধর্ম ছিল, কি ধর্মের সাথে খ্রিস্টানিটি, ইহুদি, জুডাইজম, সবকিছুর মূলে ছিল ব্যবসা বাণিজ্য, ট্রেড, মার্কেট, সোর্সেস অফ র ম্যাটেরিয়াল কন্ট্রোল করা। এখন চায়নার জন্য ইরান অ্যাজ লাইফ ব্লাড, এবং বাংলাদেশও তাদের জন্য লাইফ ব্লাড। চায়নার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দেশ কোনগুলো? ইরান যেমন সোর্স অফ এনার্জি, পাকিস্তান, মিয়ানমার অ্যান্ড বাংলাদেশ, দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রিজ ফর চায়না। সুতরাং বাংলাদেশ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে যারা মিডল ইস্টে কাজ করেন, কিন্তু ইন দ্য লং রান এনি এনকাউন্টার বিটুইন চায়না অ্যান্ড দ্য ওয়েস্ট অ্যান্ড ওয়েস্টার্ন ল্যাকি ইন্ডিয়া, সেটা বাংলাদেশকে অ্যাফেক্ট করবে। চায়না আরাকান বন্দর এবং চট্টগ্রামে অঞ্চলটা তারা কন্ট্রোলে রাখতে চায়, কেননা চায়না ওই যে গালফ অফ স্ট্রেইট অফ মালাক্কা দিয়ে সাউথ চায়না সির ওই সাংঘাই থেকে জাহাজে করে যে আপনি ওমানে যাবেন এবং ইরান থেকে তেল আনবেন, ভালনারেবল একটা চোক পয়েন্টে যেতে হয়। অল্টারনেটিভ কি? পাকিস্তানের গোয়াদার পোর্ট, বেলুচিস্তান, ওখান দিয়ে গোয়াদারে দিয়ে বাই রোড তারা সিনজিয়াংয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, ওই রোডটা 4 মাস বন্ধ থাকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস বরফে আচ্ছাদিত থাকে। ওদের একটা ওয়ার্ম ওয়াটার পোর্ট লাগবে, সেই জন্য মিয়ানমারকে তাদের কন্ট্রোলে রাখতেই হবে। আরাকান আর্মি অলরেডি বিন ডিফিটেড, এবং বাংলাদেশকে তাদের কন্ট্রোলে রাখতে হবে, মিয়ানমারকে রাখতে হবে। বে অফ বেঙ্গল চায়নার নেক্সট টার্গেট। সুতরাং এখানে ইন্ডিয়া আমেরিকার পক্ষে যাবে, ইসরায়েলের পক্ষে যাবে। দেখলেন না, মোদি 2 দিন আগে ঘুরে আসলো ইসরায়েলের সঙ্গে, ফাদারল্যান্ড মাদারল্যান্ড যেসব কথাবার্তা বললো। এখন ইন্ডিয়া, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, এরা ইসরায়েলের পক্ষে, কিন্তু পাবলিক ওপিনিয়ন ইন ইন্ডিয়া কিন্তু অতটা ইসরায়েল পন্থী না। এবং যে মুসলিম সুন্নি দেশগুলো, আপনি সৌদি আরব থেকে পাকিস্তান, ইন্দোনেশিয়া যেখানেই যান, ইউ নক এট দ্য ডোর এবং জিজ্ঞেস করেন, ভাই যুদ্ধ হচ্ছে, তুমি কাকে সমর্থন করো? ব্লাইন্ড ফর জিজ্ঞেস করেন, যদি তোমার চেহারা দেখাবো তুমি বলো, সে বলবে অফকোর্স উই আর ফর ইরান। সুতরাং এটা শিয়া সুন্নি যুদ্ধ যারা বলছে আমেরিকান দালাল অথবা মূর্খ। তবে বাংলাদেশের একটা লেসন হচ্ছে এখন প্রবলেম যেটা, এই যে প্রায় 70 লক্ষ বাংলাদেশি কাজ করে এই 6-7টা আরব দেশে, এই যুদ্ধ যদি প্রলং করে আর 6 মাস যদি যায়, এই সবগুলোকে তো ওয়ার্কারদের দেশে পাঠিয়ে দেবে, অথবা দে উইল বি স্ট্যান্ডার্ড দেয়ার। তো বাংলাদেশের ইকোনমি যে কয়েক বিলিয়ন ডলার ওখান থেকে আসে, সেটা বন্ধ হয়ে যাবে। এর অল্টারনেটিভ আমাদের বের করতে হবে। আমি লাস্ট কথা বলছি, বাংলাদেশকে এখন চিন্তা করতে হবে, মিডল ইস্ট থেকে আমাদের কোনো রেমিটেন্স আসবে না ধরে নিয়ে ইকোনমিটাকে কিভাবে রিবিল্ড করবেন। ডক্টর ইউনূস তো বড় বড় থিওরি দিলেন, একেবারে চাকরি করবে কেন, দে উইল বি অল এন্টারপ্রেনিয়ার্স, একটা ধাপ্পাবাজি কতগুলো সস্তা কথা বললেন। আমি ডক্টর ইউনূসকে বলছি, আপনি আসেন, এখন জবের ক্রাইসিস হবে, মিডল ইস্টের মার্কেট বন্ধ হয়ে যেতে পারে, আজকে বন্ধ হবে, কালকে খুলবে, আবার বন্ধ হবে, আবার খুলবে, একসময় বন্ধ হয়ে যাবে। ওরা আর আমাদের ওয়ার্কার নিতে পারবে না যুদ্ধ যদি চলে। এই কোটিখানিক লোককে আপনি কোথায় অ্যাবজর্ব করবেন, সে চিন্তা করেন। এবং গার্মেন্টও বন্ধ হয়ে যাবে, এবং আপনার রোবোটাইজেশন হবে। এবং আমেরিকাতে যেটা মোস্তফা সারোয়ার বললেন, যে রিসেশন হচ্ছে, ডাও জোন্স কমছে, ক্রিপ্টোকারেন্সি পড়ে যাচ্ছে, ফলে এত শৌখিন কাপড় চুপড় কেনার পরিমাণও কমে যাবে, আমাদের এক্সপোর্ট, গার্মেন্টের এক্সপোর্টও কমে যাবে। এবং গার্মেন্টের ব্যাপারটা তো ডক্টর ইউনূস করে লাস্ট নেইল ইনটু দ্য কফিন মেরে দিয়েছেন। আমেরিকার সঙ্গে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি করলেন, 15টা বোয়িং কিনবেন, ওদের তেল কিনবেন, ওদের সয়াবিন কিনবেন, ওদের কাছ থেকে তুলা কিনবেন, 22 কোটি ইম্পোর্ট করবেন, 8 কোটি এক্সপোর্ট করবেন। এই যে 15 কোটি ডলার, 15 বিলিয়নের যে ডেফিসিট, এটা বাংলাদেশ কিভাবে সামাল দেবে? তারেক রহমানের সরকার কেউ, তারা রাতারাতি বলতে পারবে না আমরা চুক্তি মানি না। তোমাদের একটা সরকার, প্রেসিডেন্ট সরকার সাইন করেছেন, ইউ আর আন্ডার অব্লিগেশন টু অনার দ্যাট ট্রিটি, দ্যাট এগ্রিমেন্ট। বাংলাদেশকে তো ডক্টর ইউনূস গলা চিপে রেখে চলে গেছেন, এখন ওটা ভুগতে হবে বাংলাদেশকে।
আর মিডল ইস্টে যদি ক্রাইসিস হয়, যুদ্ধ প্রলং করে, তাহলে বাংলাদেশের কপালে অনেক দুঃখ আছে। এটা অল্টারনেটিভ করতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা ফেস দ্য পিপলের সাথে থাকবেন। আমরা যুদ্ধকালীন সময় যখনই প্রয়োজন হবে আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে। আপনারা যুদ্ধ সম্পর্কে অবগত হতে পারবেন আমাদের ফেস দ্য পিপলে রাত 10:30 থেকে 10:30টার ভিতর বাংলাদেশ সময় প্রতিদিন আমরা এটি আলোচনাটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। মাঝে মধ্যে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কারণে গ্যাপ থাকতে পারে, আপনারা নজর রাখবেন এবং আমাদেরকে দেখবার জন্য অবশ্যই বেল আইকনটিতে হিট করে রাখবেন এবং ফলো রাখবেন। ধন্যবাদ।